দেখো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ১ নম্বর স্কুলের যে শর্ট কোশ্চেন, যে শর্ট টাইপ যে কোশ্চেনগুলো ছিল ওগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বড় টাইপ যে কোশ্চেনগুলো বা যে বড় কোশ্চেনগুলো যেগুলো রয়েছে ওগুলো আজকে আমরা দেখব। তো চলো বেশি না কথা বলে আমরা শুরু করি। দেখো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা এইসব কোশ্চেনগুলো আমরা আজকে দেখে এসেছি ৪-এর দাগে। এবার আমরা দেখব ৫-এর দাগের কোশ্চেনগুলো। ৫-এর দাগের কোশ্চেন ১ নম্বর কি বলেছে দেখো, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির ৩টি কারণ লেখো। এটা দেখবে আমাদের টেক্সট বইয়ের ১১২ নম্বর পৃষ্ঠায় রয়েছে। দেখো দেখো বন্ধুরা, এটা ১১২ না, এটা হবে ১২২। ১২২ নম্বর পৃষ্ঠাতে আছে। তো চলো দেখো, আমরা টেক্সট বইয়ের ১২২ নম্বর পৃষ্ঠা খুলে নিয়েছি। আমাদের এই যে সার্কেল যেটা রয়েছে, এই সার্কেল টাইপ আমরা পয়েন্ট করে লিখব। প্রথমে লিখব ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ বলে হেডিং করবে, করে ১ নম্বর লিখবে ইউরোপ মহাদেশকে ৩টি ভাগে ভাগ করা যায়, তিন দিকে জলভাগ, সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, অধিবাসীরা কর্মঠ পরিশ্রমী। ২ নম্বরে লিখবে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিম বন্দরে গুলো বরফ মুক্ত থাকে। ৩ নম্বর লিখবে বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ, উন্নতি কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি, খাদ্যশস্য ও পশুপালন। ৪ নম্বর পয়েন্টে লিখবে খনিজ সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নতি যোগাযোগ, অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য, পৃথিবীতে সর্বাপেক্ষা শিল্পোন্নতি মহাদেশ। ৫ নম্বর পয়েন্টে লিখবে সরলবর্গীয় বনভূমি, প্রচুর নরম কাঠ ও কাগজ ও কাষ্ঠ শিল্পের জন্য উন্নতি। লাস্ট পয়েন্ট লিখবে ৬ নম্বর উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলের অবস্থান, সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যের সুবিধা। দেখো এটুকু আমাদের লিখলে হয়ে যাবে। দেখো আমাদের ২ নম্বর কোশ্চেন কি রয়েছে ৫-এর, পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয় এটা আমাদের দেখবে টেক্সট বইয়ের ১৩৫ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো আমরা টেক্সট বইয়ের ১৩৫ নম্বর পৃষ্ঠা খুলে নিয়েছি। একটু ওপরের দিকে আসলে দেখতে পাবে, একটু ওপরের দিকে এই যে ইয়েলো কালার যে সার্কেল বক্স রয়েছে, এই ভেতরে যে রয়েছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়, একেই আমাদের কোশ্চেন ছিল পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। দেখো প্রথমে অগভীর জলাভূমি বা সাগরে কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভেতর জলনিকাশ চক্র খাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুদের খাদ্য, হে, ক্লোভার চাষ ও পশুপালন করা হয়ে থাকে। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়। দেখো এটা তো আমরা পড়বো, তার সাথে আমাদের এই চিত্রটা একটু দেখে নেবে, তোমাদের এটা পড়তে সুবিধা হবে। এই যে পোল্ডার ভূমি যে সৃষ্টির যে পদ্ধতিটা এখানে সম্পূর্ণভাবে আছে, কিভাবে বাঁধ দেওয়া হয়েছে, কিভাবে চাষ করা হয়েছে, তারপরে পশুপালন কিভাবে হয়েছে, সব কিছু দেয়া আছে। এটার সাথেই তোমরা ছবিটাও ভালো করে দেখে নেবে, নিলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো ৩ নম্বর কি বলেছে, জলদূষণের ৩টি কারণ লেখো। আমাদের ৫-এর ৩ কি বলেছে, জলদূষণের ৩টি কারণ। আমরা সাধারণত এমনি দেখে থাকি। দেখো আমরা টেক্সট বইয়ের ৬৮ নম্বর পৃষ্ঠা খুলে নিয়েছি। দেখো আমাদের বইয়ে আছে কি, আমরা তো সেটা দেখবই, তার আগেও আমি কিছু বলে রাখি যে জলদূষণ আমরা নানাভাবে কিন্তু দেখে থাকি। আমরা তো গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলে বাস করে থাকি, তো সেখানেই তোমরা দেখে থাকবে যে জল কিভাবে অপচয় করা হচ্ছে, জলে কিভাবে নোংরা হচ্ছে, সেই কারণবশত জলদূষণ হচ্ছে। এবার দেখো আমাদের বইয়ে কি লেখা আছে। দেখো উৎস বলেছে, এখানে বলছে কিভাবে জলদূষণ হয়। আমাদের এখানে দেখো কিছু পয়েন্ট আছে, ১, ২, ৩, এদিকে আছে দেখো মোট ৮টা পয়েন্ট আছে। ঠিক আছে, আমরা এখান থেকে বেশ কিছু খামতিনেক বা ৪টে পয়েন্ট নিলেই হবে। দেখো ১ নম্বর বলেছে শিল্প কারখানা থেকে জলদূষণ।
পেট্রো রাসায়নিক শিল্প, পলিথিন, প্লাস্টিক শিল্প, জ্বালানি শিল্পে খনিজ তেলের পরিশোধন শিল্প, বিভিন্ন রকমের যানবাহন নির্মাণ, ছোট মাঝারি ইলেকট্রিক বা ইঞ্জিন শিল্পে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ঘটিত ঘটিত দূষক নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্র জলে মিশে জল দূষিত করেছে। ২ নম্বর পয়েন্ট কি আছে? গৃহস্থলী থেকে জলদূষণ। গ্রাম বা শহর এলাকায় বিভিন্ন আবর্জনা বা বর্জ্য পদার্থ থেকে গৃহস্থলীর দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশ নালার মাধ্যমে ভূগর্ভের জলে নদীতে জলাশয়ে গিয়ে পড়ে বা মেশে। এর ফলে জল দূষিত হয়। এছাড়া বিভিন্ন ঘাটাল, পশুশালা, বড় বাজার, হাসপাতাল, চিকিৎসালয় থেকে উন্নত বর্জ্য পদার্থ দূষিত হয়ে থাকে আমাদের জল। ৩ নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, কৃষিক্ষেত্রে জলদূষণ। চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করার জন্য নানা রকম আমরা যে সার ব্যবহার করে থাকি, বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত জল ভূগর্ভের জলে এসে মেশে, নদীতে এসে মেশে, ফলে নদীর জলও দূষিত হয়। এই সারে থাকায় নাইট্রেট বা কারণে ক্যান্সার হতে পারে। শিশুদের মাথায় রক্ত চলাচলের অসুবিধা হতে পারে। ৪ নম্বর দেখো কি বলেছে, ৪ নম্বর যে তেজস্ক্রিয়ার পদার্থ থেকে দূষণ। পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র, বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত যে তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্র বা নদীতে ফেলা হয়, পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থের জলে মিশে দূষিত ঘটায়। তাহলে আমরা এখান থেকে ৪টে আপাতত নিলে হবে। সরি ৪টে না, আমার এখানে দেখো আমার ওখানে কোশ্চেনের মান ছিল ৪ নম্বর, তাই আমাকে ৪টে থেকে আর একটা বেশি লিখলে ভালো হয়। তোমরা এমনি থেকেও তৈরি করে লিখতে পারবে, যেগুলো ছোট ছোট মনে হবে সেগুলোই লিখবে, কোনো অসুবিধা নেই। দেখো ৫ নম্বর কি বলেছে, খনিজ তেল থেকে দূষণ। দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্র অস্থিত তেলের খনি তেলের সমুদ্র মিশে জলদূষণ ঘটে। তাহলে তেল সমুদ্রে মিশে জলদূষণ ঘটছে। তারপরে বলেছে ৬ নম্বর যে তাপীয় দূষণ। তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, কারখানায় ব্যবহৃত উন্নত দূষিত বর্জ্য জল সরাসরি জলাশয়ে নদীতে মিশে জলে অক্সিজেন ও পরিমাণ কমিয়ে দেয়, ফলে জলদূষণ ঘটে। ৭ নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, বায়ু দূষণের কারণে জলদূষণ। কলকারখানা, যানবাহনের ধোঁয়া মাধ্যমে বাতাসে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইডে বিক্রিয়া করে বিভিন্ন জলাশয়ে গিয়ে আম্লিকে পরিণত করে দেয়। এর ফলে জলদূষণ হয়। ৮ নম্বর পয়েন্ট কি বলেছে, আর্সেনিক দূষণ। মাটির নিচের স্তর অনিয়ন্ত্রণভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁপা জায়গায় আর্সেনিক যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। এই যৌগ জলে মিশে নলকূপের মাধ্যমে পানীয় জলে মিশে যাচ্ছে। ফলে ফ্লোরিন যৌগ ক্লোরিন অতিরিক্ত পরিমাণে থাকলেও জল দূষিত হয়। দেখো আমাদের এখানে মোট ৮টা পয়েন্ট রয়েছে। তোমাদের আমি বলছি না ৮টা পয়েন্টই করতে হবে, কিন্তু দেখো জলদূষণ কিন্তু আমরা কিন্তু সামনে নিজের চোখেই দেখে থাকি। আমাদের ৪ নম্বর বলেছে মানে মিনিমাম আমাদের ৫টা লিখলে ৪-এ ৪ পেতে পারি আমরা। এরপরে দেখো কি বলেছে ৪ নম্বরে কি বলেছে, লাভা গঠিত মালভূমি কাকে বলে, এর উদাহরণ দাও। দেখো এটা আমাদের টেক্সট বই আমি পাচ্ছি না বলে আলাদাভাবে তুলেছি। দেখো আমাদের কি বলেছে, অনেক সময় ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল বা দুর্বল অংশের মধ্য দিয়ে নির্গত হয়ে ভূপৃষ্ঠে লাভারূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। দীর্ঘদিন ধরে সঞ্চিত এই লাভা প্রবাহ ধীরে ধীরে ঠান্ডা ও কঠিন হয়ে এবং উচ্চতা বৃদ্ধি পেয়ে লাভা গঠিত মালভূমি সৃষ্টি হয়। তাহলে এই হলো আমাদের এখান থেকে এতটা লাভা গঠিত মালভূমি। এবার বলেছে লাভা গঠিত মালভূমির উদাহরণ। কি হচ্ছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি উত্তর পশ্চিমাম অংশে লাভা গঠিত মালভূমি দেখা যায়। তো দেখে নাও এতটুকু লিখলেই আমাদের কিন্তু হয়ে যাবে, ৪ নম্বর আমরা পেয়ে যাব। এবার দেখো ৬-এর দাগে আমাদের ৪ নম্বরের কোশ্চেন শেষ। এবার দেখো ৫ নম্বরের কোশ্চেন শেষ। এবার দেখো ৬-এর দাগে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর বলেছে। আমরা একের দাগে দেখি, মানব জীবনে পর্বতের প্রভাবগুলো আলোচনা করো। মানব জীবনে পর্বতের প্রভাবগুলো আলোচনা করো। এটা দেখো
টেক্সট বইয়ের 44 নম্বর পৃষ্ঠাতে আছে। তো দেখো আমরা টেক্সট বইয়ের তো দেখো বন্ধুরা, আমরা টেক্সট বইয়ের 44 নম্বর পৃষ্ঠা খুলে নিয়েছি। একটু ওপরের দিকে আসলে দেখতে পাবে এই যে পয়েন্টগুলো আছে না, এগুলোই। উঁচু পর্বতে বরফ গোলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। পয়েন্ট করে লিখবে কিন্তু, এটা ১, এটা ২। ২ নম্বর পয়েন্টে কি লিখবে? জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাত ঘটায়। ৩ নম্বর কি বলছে? পর্বতে বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহ আটকায় পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিতে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। ৪ নম্বর পয়েন্ট কি লিখবে? পর্বতের অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। এখানে এইগুলো একটু সবকটাই লিখতে হবে, কারণ আমাদের ৫ নম্বরের কোশ্চেন তো, তাই। পর্বতের ঢালগুলো ভালো পশুচারণের ক্ষেত্রে পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। পরের পয়েন্ট, পর্বতে অঞ্চলে খরস্রোতা নদীগুলোকে জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক করে। পরের পয়েন্ট, কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথরের সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবেই ব্যবহৃত হয়। লাস্ট পয়েন্ট দেখো, পর্বত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য এখানে পর্যটক কেন্দ্রও গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা ইত্যাদি। দেখো আমরা এখানে এটা তো লিখছি, ঠিক, একটু ভালো করে পড়লেই দেখো হয়ে যাবে, খুব খাটতে হবে না। দেখো দেখো ৬-২ কি বলেছে? লন্ডন অববাহিকার ভূপ্রাকৃতি আলোচনা করো। এটা দেখবে আমাদের টেক্সট বইয়ের ১৩১ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো বন্ধুরা, আমরা টেক্সট বইয়ের ১৩১ নম্বর পৃষ্ঠা খুলে নিয়েছি। এই যে লন্ডন অববাহিকার ভূপ্রাকৃতি বা প্রাকৃতিক পরিবেশ, একই ব্যাপার। কি লিখবো আমরা? ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিকে থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে টিলচান্ড ও নর্থ ডাউনস নামক দুটি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে এই লন্ডন অববাহিকার অবস্থান। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত, তাই এর নাম লন্ডন অববাহিকা। প্যারা চেঞ্জ করে লিখবে, লন্ডন অববাহিকার অঞ্চলে প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে। টেমস নদী মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষভাবে উচ্চভূমি দেখা যায় না। তবে উৎস অঞ্চল, বিশেষত উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিকে চিলট্রান, হোয়াইটহর্স এবং নর্থ ডাউনস নামে তিনটি উচ্চভূমি লক্ষ্য করা যায়। অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে নিম্নভূমির সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদী সঞ্চয় কার্যের ফলে এই লন্ডন অববাহিকার অঞ্চলে উদ্ভব হয়েছে। দেখো এতটুকু আমাদের লিখতে হবে। দেখো ৩ নম্বর কোশ্চেন বলেছে, রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো। এটা দেখবে আমাদের বইয়ের ১২৯ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো আমরা টেক্সট বইয়ের ১২৯ নম্বর পৃষ্ঠা খুলে নিয়েছি। একটু ওপরের দিকে আসলে দেখতে পাবে এই পয়েন্টটা, রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ। এখানেও পয়েন্ট করে লিখতে হবে। দেখো ১ নম্বরে লিখবে, প্রধান খনিজ সম্পদ কয়লা, এই শিল্পাঞ্চলের প্রাণ। রাইনস লিপি ও রাইন লিপে ও রুর নদীর মাছের অঞ্চল প্রচুর পরিমাণে অ্যানথ্রাটাইস ও বিটুমিনাস জাতীয় উপকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়, যা এই অঞ্চলের শিল্পান্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এছাড়া বেশ কিছু জায়গায় খনিজ তেল পাওয়া যায়। ২ নম্বর, এই অঞ্চলের রেল, সড়ক, জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায়। রাইন নদী পূর্ব দিকে, রাইন হার্নে ডার্নমুড খাল ও উত্তরে লিপি খাল কাটা হয়েছে।
নদীগুলো এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত এবং সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত রড অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দরে এই অঞ্চলে শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রধানত শিল্পাঞ্চলে হওয়ার কারণে এই কৃষির পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটোই তুলনামূলকভাবে কম। শহরে পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি, গম, যব, আলু, ওট, ফল, ফুল চাষের সঙ্গে পশুপালন ও দুধ, মাংস উৎপাদনও করা হয়। আমাদের এতটা লিখলেই হয়ে যাবে। দেখে নাও একবার। তোমাদের যদি এর থেকে যদি আর একটু ছোট করে দেওয়া হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করব। দেখো ১ নম্বর স্কুলের আমার এই লাস্ট কোশ্চেন, নদীর উচ্চ প্রবাহে সৃষ্টি যে কোনো ৩টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। মানে আমাদের কি বলেছে, উচ্চ প্রবাহের সৃষ্টি যে নদীগুলো বর্ণনা তো দিতেই হবে, কিন্তু চিত্র আঁকতে হবে, ছবি থাকতে হবে। এটা দেখো আমাদের বইয়ের টেক্সট বইয়ের ৫৪ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো আমরা বইয়ের ৫৪ নম্বর পৃষ্ঠা খুলে নিয়েছি, একটু ওপরের দিকে আসলে দেখতে পাবে এই যে নদীর উচ্চ প্রবাহ। কি লিখবো প্রথমে, উৎস থেকে সমতল ভূমি নামার আগে পর্যন্ত নদী হলো উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গা উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। ১ নম্বর পয়েন্ট লিখবে, ভারতের পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদী শক্তিশালী বেশি হয়ে থাকে, ফলে এই প্রবাহের নদীর প্রধান কাজ ক্ষয়। ২ নম্বর পয়েন্ট কি লিখবে, এই প্রবল জলস্রোতের আঘাতে গতিপথে বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে। ৩ পয়েন্ট কি লিখবে, নদীর স্রোতের সঙ্গে ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহ নদী উপনদী সংখ্যা কমতে থাকে, ফলে নদীর উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু ও গভীর নদীর উপত্যকাকে আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়। একে বলা হচ্ছে গিরিখাত। যেমন পেরুর এল ক্যানন দা কালকা। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলের সূক্ষ্ম অঞ্চলে এরকম সুগভীর গিরিখাত ক্যানিয়ন বলা হয়। উদাহরণ, মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। পরে পয়েন্ট, নদীর গতিপথে শক্ত ও নরম পাথরে অনুভূমিকভাবে থাকলে নদীর নরম পাথরে বেশি ক্ষয় করে, ফলে শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়, বা ওয়াটারফল যেটাকে বলা হয়। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত মিটার ২৬০ মিটার। দেখো আমাদের এই পৃষ্ঠা গোটাটা লিখতে হবে, আর এই যে চিত্রগুলো আছে তোমাদের যদি আঁকতে অসুবিধা হয় আমাকে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এর সহজ পদ্ধতিও তোমাদের জানিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। এই ছিল আজকে আমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ১ নম্বর স্কুলের বড় টাইপ কোশ্চেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম শর্ট টাইপ কোশ্চেন, আর এই ভিডিওতে আমরা দেখেছি বড় টাইপ কোশ্চেন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।